ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। ঘড়িতে সময় রাত ৯টা বেজে ৫৩ মিনিট, ১০টা বাজতে যাচ্ছে। ঠিক সেই সময় শুরু হয়ে গেল ভূত.com। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। আজকে আমাদের যে স্পেশাল এপিসোডটি সেটির নাম হচ্ছে যেখানে ভূতের ভয়, এবং আজকের যে স্টোরিটা আমরা শোনাবো সেটি একটা ছায়া নিয়ে এবং সেই ছায়ার গন্ধ নিয়ে। আসলে অনেকগুলো স্টোরি আমাদের এখানে আছে। সেই স্টোরিগুলো আপনারা শুনবেন। আমাদের একজন অতিথিও আমাদের সঙ্গে যুক্ত হবেন। সবকিছু মিলিয়ে আজকের এপিসোডটি আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের ভালো লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের শুরুতেই একটা বট গাছের ছবি দেয়া আছে। এই বট গাছের ছবিটা শুধুমাত্র এমনি এমনি দেয়া নেই। এই বট গাছটাকে আপনি বলতে পারেন সব গাছই তো জীবন্ত, কিন্তু এই বট গাছটা সম্পর্কে বলতে গেলে আমাকে বলতেই হয় যে এই বটগাছের রহস্য আছে। যাই হোক, আমরা কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় যাব। ঘটনা শুনলেই বুঝতে পারবেন কি রহস্য বটগাছের এবং কতটা ভয়ঙ্কর এই গাছটি। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন অলরেডি আরাফাত। তবে তার আগে, আরাফাতের সাথে কথা বলার আগে আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে সরাসরি চলে যেতে চাই আমাদের প্রথম ঘটনায়। চলুন শুরু করা যাক। শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell। আসসালামু আলাইকুম রাসেল ভাই। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনি অনেক ভালো আছেন। আমি সজীব, সৌদি আরব প্রবাসী। অনেক আগেই ইন্ডিয়ায় ফয়সাল ভাই আমার রুমমেটের কাছ থেকে একটা ঘটনা শুনি যেটা তার সাথেই ঘটে গেছে। ফয়সাল দাদা অনেক অগোছালোভাবে ঘটনাটি বলেছিলেন, এজন্য আমি নিজের মতো করে সাজিয়ে লিখছি। অনেকদিন ধরেই ভাবছিলাম ঘটনাটি লিখব, তবে সময়ের অভাবে লেখা হয় না। ফাইনালি ভাবলাম যেটা শুনে প্রতিদিন রাতে ঘুমাই সেই ভূত.com-এ একটা ঘটনা শেয়ার করি। যেই ভাবা সেই কাজ, অবশেষে লিখতে বসলাম। পর্ব ১। ঘটনাটা ১৯৯৮-৯৯ এই সময়ের ভেতরে ঘটে যাওয়া। ইন্ডিয়ার উত্তর প্রদেশের মোরাদাবাদ জেলার অজস্র গাছগাছালিতে ঢাকা একটি অচেনা গ্রাম চাঁদপুর। শহর থেকে দূরে, আধুনিকতার ছোঁয়া থেকে বঞ্চিত চাঁদপুর ছিল এক রহস্যময় স্বর্গ। গ্রামটি যতটা শান্তিপূর্ণ ততটাই গভীর ছিল তার রহস্য। প্রতিটি সন্ধ্যায় ঢেকে যায় একটি বটগাছ, যার নিচে আজও কেউ সন্ধ্যায় পা রাখে না। এই বটগাছকে বলা হয় ছায়ার গাছ। কথিত আছে একসময় সেখানে এক মেয়েকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছিল। তারপর থেকে সেখানে অদ্ভুত সব ঘটনা ঘটে। কেউ বলে ছায়ার গন্ধ, কেউ বলে প্রতিটি সন্ধ্যায় গাছের নিচ থেকে ফিসফিসানি শোনা যায়। স্থানীয়রা জানে বটগাছটা শুধু গাছ না, ওটা একটা দ্বার অন্য জগতের। পর্ব ২। ৪ বন্ধু, ফয়সাল, সবুজ, মাহিম ও রবিউল। ওরা চাঁদপুরেরই সন্তান, ছোটবেলা থেকে একসাথে বড় হওয়া। ফয়সাল ছিল দলনেতা, সাহসী, কিছুটা একগুঁয়ে, রহস্যপ্রিয়। সবুজ ছিল একটু ভীতু, সবসময় অন্যদের কথায় চলত। মাহিম হাসি খুশি, সবকিছুর মধ্যে মজা খোঁজে। আর রবিউল ছিল শান্ত, গভীর চিন্তা ভাবনায় ডুবে থাকা এক অদ্ভুত কিশোর। এক শীতের সন্ধ্যায় বিদ্যুৎ চলে গেলে ৪ বন্ধু বের হয় গ্রামের বাইরের রাস্তায়। কথায় আছে অতি কৌতূহল নাকি বিপদ ডেকে আনে। তাদের সাথেও সেদিন তাই হয়েছিল। সেদিন ফয়সাল দাদা হঠাৎ করেই বলে, চল বটগাছটার দিক থেকে ঘুরে আসি। সবুজ বলে, না, গাছটার নিচে সন্ধ্যা হলে কেউ যায় না, বড়রা যেহেতু যায় না, ওদিকে যাওয়া ঠিক হবে না। মাহিম তখন সবুজকে বলে, ধুর, এগুলো সব মিথ্যে কথা, গ্রামের মুরব্বীদের কাছে শোনা। আজকে চল প্রমাণ করে দেই সব মিথ্যা, বানোয়াট। ছোট টর্চ লাইটের আলো হাতে তারা বটগাছের দিকে এগোয়। এরপর তারা বটগাছটার নিচে গিয়ে কিছুটা সময় বসে থাকে। ৩০ থেকে ৪০ মিনিট পরে ফয়সাল দাদা বলে, কই, কি হলো? আমরা তো এত সময় ধরে বসে আছি, কিছু তো হলো না। বুঝলি তো, এগুলো সব মিথ্যে বানোয়াট।
তখন মাহিম জোরে জোরে চিৎকার করলো, কিরে, কে কোথায় আছিস, সামনে আয়। এই বলে 4 বন্ধু জোরে জোরে হাসতে লাগলো। এর কিছু সময় পরে সবুজ বলল, চল ফিরে যাই, রাত হয়ে যাচ্ছে। সবাই ভাবে যেহেতু কিছু ঘটল না, ফিরে যাওয়া যাক। ওরা বটগাছটার থেকে কিছুটা দূরে সরে এসেছে। এমন সময় সবাই একসাথে খেয়াল করলো বাতাস ভারী হয়ে উঠছে। বাতাসটা হঠাৎ যেন গরম হয়ে উঠছে, কুয়াশা ঘন হয়ে উঠছে, 1 হাত সামনে আর কিছু দেখা যাচ্ছে না। হঠাৎ তারা পেছন থেকে একটা শব্দ পায়, কিরে, কই চলে যাচ্ছিস? ওরা সাথে সাথে পেছনে ফিরে তাকায়। ছায়ার গাছের নিচে দাঁড়িয়ে এক ছায়া মূর্তি, উচ্চতা প্রায় 6 ফুট, সাদা কাপড়ে মোড়া, চোখ লাল, জিভ লম্বা, দুর্গন্ধ এত তীব্র যেন পচা মৃতদেহ। 3 জনে ভয়ে দৌড় দেয়, কিন্তু ফয়সাল দাদা স্থির। সে সামনে এগোয়, কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করে, তুই কে? ছায়া নড়ে ওঠে, বাতাস ভারী হয়, গাছের পাতা কাঁপতে থাকে, টর্চের আলো নিভে যায়। ফয়সাল দাদা দেখতে পায় তার সামনে ছায়া ভাসছে, জিহ্বা মাটিতে গড়িয়ে পড়ছে। হঠাৎই ছায়া তার সামনে হাজির হয়, তার শরীর বরফের মতো ঠান্ডা হয়ে যায়। ফয়সালের গায়ে ছায়া হাত রাখে, তার বুকের মাঝখানে। দাদা এটা বলার সময় ঘামতে থাকে। তখন দাদা আমাকে বলে, যাও পানি নিয়ে এসো। আমি পানি দিলে সে পানি খেয়ে আবার বলতে শুরু করে। সে যখন আমার বুকে হাত রাখে, হাত এত ঠান্ডা ছিল যেন আমার বুকের উপর 1 টুকরো বরফ রেখেছে। আমি তখন ভাবতে থাকি, এটাই বুঝি আমার শেষ রাত। আমি তখন অনেক জোরে দৌড়ানোর চেষ্টা করি, তবে বিশ্বাস করো, আমার সারা শরীরে একটুও বল ছিল না। মনে হচ্ছিল কেউ যেন আমাকে ধরে রেখেছে কোনোভাবে। আমি নড়তে পারছি না, আমার শরীর একদম অবশ হয়ে যায়। তবে তখন আমার মনে আসে বাঁচার ইচ্ছা। আমি জোরে জোরে আল্লাহর নাম নিতে থাকি এবং জীবনে যত সূরা শিখেছি সব পড়তে থাকি। এতটুকুই মনে আছে। এরপরে আমি জ্ঞান হারিয়ে ফেলি। পরের দিন সন্ধ্যায় আমার জ্ঞান ফিরে আমি দেখি গ্রামের মসজিদের ইমাম আমার পাশে বসে আছেন। চারপাশে আমার 3 বন্ধু ও আমার মা বাবা বসে আছে। পর্ব 3। ঘটনার পরদিন থেকে বদলে যেতে থাকে 4 বন্ধু। মাহিম রাতে ঘুমের মধ্যে আর্তনাদ করে, সে আমার মধ্যে হাত দিয়েছে। তার শরীরের বিভিন্ন জায়গায় ছোপ ছোপ কালো দাগ। সবুজের অবস্থা আরো খারাপ, সে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। তার চোখ সবসময় লাল। সে ফিসফিস করে বলে, ও বলে, আমার রক্ত চাই। একদিন তার মা দেখে সে ঘরের কোণে দাঁড়িয়ে আছে, কাঁপছে। সামনে একটা গাঢ় ছায়া, কিন্তু ঘরে কেউ নেই। রবিউল নিজের শরীর কেটে কেটে লিখেছে অজানা চিহ্ন। সে বলে, ওর নাম আমি জানি, কিন্তু বললে ও আসবে। একদিন সে নিখোঁজ হয়। তাকে পাওয়া যায় ছায়ার গাছের নিচে, অজ্ঞান অবস্থায়, গায়ে লাল রং দিয়ে আঁকা অস্পষ্ট চিহ্ন। ফয়সাল সবচেয়ে ভয়ানক স্বপ্ন দেখতে থাকে। সে দেখে ছায়া তার ঘরে ঢুকেছে। ছায়াটি কথা বলে না, শুধু জিভ দিয়ে দরজার নিচ দিয়ে কালি ছড়ায়। তার ঘরের দেয়ালে সে দেখতে পায় প্রতিদিন নতুন অক্ষর লেখা হচ্ছে, আমি এসেছি। পর্ব 4। পরিবারগুলো নানা কবিরাজ ডাকে। প্রথমে আসেন মাওলানা রফিক। তিনি কয়েকটি তাবিজ দেন, কিছু দোয়া পড়ে। পরদিন মাওলানা তার মেয়েকে মৃত অবস্থায় পান বটগাছের নিচে। সেই শোকে মাওলানা পাগল হয়ে যান। মাওলানা বলতে থাকেন, সে এসেছে, সে ফিরে এসেছে, কেউ বাঁচবে না, ও সবাইকে নিয়ে যাবে। তারপর আসে ওঝা হরিপদ। সে ছায়ার গাছের পাশে তাবিজ বাঁধে, ধূপ দেয়। পরদিন রাতে হরিপদ উধাও। তার মৃতদেহ পাওয়া যায় গাছের উপরে, ঝুলন্ত, চোখ উপড়ানো, গায়ে কালি। গ্রামের মানুষ আতঙ্কিত। এই ঘটনার পরে আর কোনো কবিরাজ ওদের 4 বন্ধুর চিকিৎসার জন্য আসতে চায় না। এরপরে গ্রামের বাইরে থেকে কবিরাজ নিয়ে আসা হয়। এক এক করে আরো 5 জন কবিরাজ আসে,
কেউ সূরা পড়ে, কেউ আগুনের তেল ছিটায়, কেউ জিনবন্দি করার চেষ্টা করে, কিন্তু প্রত্যেকেই ব্যর্থ। পর্ব 5। জিনের রাজত্ব ছায়া এবার গ্রামে প্রবেশ করে। সন্ধ্যার পর বাড়ির দরজা জানালায় টোকা পড়ে, শিশুদের ঘুমে চিৎকার, বয়স্করা নিঃশ্বাস নিতে পারে না। ছায়া দেখা যায়, রাস্তায় চলাফেরা করে, মেয়েদের ছায়ার মতো টেনে নিয়ে যায়, ছেলেদের স্বপ্নে লাল চোখ হয়ে দাঁড়ায়। এক রাতে ফয়সাল দেখে তার মা ঘরের কোণে কাঁদছে। কাছে গেলে সে দেখতে পায় চোখ লাল, মুখ বিকৃত, তারই দিকে তাকিয়ে বলছে, আমার ছায়া ফিরিয়ে দে। ফয়সাল বুঝে যায় ওটা তার মা নয়। সে কোরআন হাতে নিয়ে দোয়া পড়তে থাকে। তখন সেই ছায়া চিৎকার করে অদৃশ্য হয়ে যায়। পর্ব 6। একের পর এক কবিরাজ হুজুর না পারায় তারা আশা ছেড়ে দেয়। তারা 4 জন পাগলের মতো হয়ে যায়। গ্রামের অনেক মুরব্বী বলতে থাকে, 30 বছর আগে এই ছায়া ফিরে এসেছিল, তখন কিছু যুবককে নিয়ে গিয়েছিল, এখন এদেরকে নিয়ে যাবে। এখানে আমি ঘটনাটা একটু সংক্ষেপ করে দিচ্ছি, বেশি বড় করে লেখা সম্ভব না। ঘটনা শুনেই বুঝতে পারছেন এই 4 বন্ধু ও গ্রামের মানুষের কি অবস্থা হয়েছিল। যারা এই ঘটনার শিকার হয়েছে তারাই বুঝবে। যাই হোক, এর ভেতরে আরও একজন তান্ত্রিক আসে। তার পরামর্শে 4 জন বন্ধুকে একসাথে রাখা হয়। তিনি বলেন, শায়ান, জিন জাতির খুব শক্তিশালী, তাদের সাথে লড়াই করার ক্ষমতা আমার নেই। তবে আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, ঈশ্বরকে ডাকেন, তিনি পারবেন এই অবস্থা থেকে গ্রামবাসীকে বাঁচাতে। এরপর শুরু হয় 4 বন্ধু ও গ্রামবাসীর বাঁচার মহা লড়াই। ওই গ্রামের সবাই তখন নামাজ পড়তে থাকে। সন্ধ্যায় কোরআন পাঠ। যারা হিন্দু ধর্মের তারা মন্দিরে পুজো, সন্ধ্যা হলে গীতা পাঠ করতে থাকে। 4 বন্ধু সন্ধ্যা হলেই কোরআন নিয়ে বসে। রাতে ঘুমানোর সাহস কারোরই ছিল না। ফয়সাল দাদা বলেছিল, ওরা যখন কোরআন পাঠ করত বাইরে থেকে আওয়াজ আসত। তাহাজ্জুদের নামাজে আল্লাহর কাছে কাঁদতে থাকতো, আল্লাহ আমাদের মুক্তি দাও। এভাবে বেশ কিছুদিন চলে। এরপর হঠাৎ এক প্রবীণ কবিরাজের খোঁজ পাওয়া যায়, অলিউল্লাহ হুজুর, যিনি রুকাইয়ার জন্য বিখ্যাত। সঙ্গে আসেন ইমাম রহিম সাহেব। তারা বলে, তোমরা প্রস্তুত হও, ও সহজে যাবে না, ওকে তাড়াতে হলে আত্মত্যাগের প্রস্তুতি লাগবে। তারা গ্রামের পাশে একটি ফাঁকা মাঠে রাত 12টায় বৃত্ত এঁকে হাজির করার আয়োজন করে। চারপাশে সূরা পড়া হয়, আগরবাতি, খেজুর পাতা, সীসা মিশ্রিত পানি ও জমজম কূপের পানি। বাতাস স্থির হয়ে যায়, পাখি ডাকে না। দূর থেকে আসে সেই গন্ধ। ছায়া ধীরে ধীরে আকার ধারণ করে। আগুনের মতো চোখ, মুখ থেকে ধোঁয়া, সাদা কাপড়ে রক্তের ছিটা। কিছু সময় পর বাতাস থেকে একটা শব্দ আসে, তোদের সাহস হয়েছে আমাকে ডাকতে। অলিউল্লাহ প্রথমে রুকাইয়া পড়ে, কিন্তু ছায়া হাসে। সে বাতাসে ভেসে অলিউল্লাহর উপরে ঝাঁপ দেয়, তাকে ছুঁড়ে ফেলে দেয় দূরে। মুহূর্তেই চারপাশ অন্ধকার। ইমাম রহিম উচ্চ স্বরে সূরা আল বাকারা পড়তে শুরু করেন। তেলাওয়াতের আগুন জ্বলে ওঠে। ছায়া চিৎকার করে, তোমরা জানো না আমি কাদের, আমি তোমাদের শেষ দূত। ইমাম রহিম তখন বলে, সবাই ফয়সালের চারপাশ থেকে সরে যাও। সবাই সরে যায়। এরপর ফয়সাল আর কিছু বলতে পারে না, তার কিছু মনে নেই। এর পরবর্তী অংশ সে শুনেছে তার বাবার কাছে। ফয়সালের বাবা বলেন, তোর চারপাশ থেকে আমরা সরে যাওয়ার পরে তুই জোরে চিৎকার করতে থাকিস। এরপর অলিউল্লাহ হুজুর কিছু একটা পড়ে আল্লাহর নাম বলে চিৎকার করতে থাকে। রুকাইয়া অব্যাহত থাকে। আগুনের রিংয়ের মতন একটা সৃষ্টি হয় এবং তার মধ্যে ফয়সাল চিৎকার করতে থাকে আর বলে, আমি আসবো, আমি ফিরে আসবো, আমি যাব না, আমি কাউকে ছাড়বো না। এরপরে রহিম হুজুর সীসা মিশ্রিত পানি ফয়সালের শরীরে ছুঁড়ে মারে। ও আর্তনাদ করে ওঠে। এরপরে 2 জন মিলে আগুনের রিংয়ের পাশে 8টা আগরবাতি জ্বালিয়ে দেয়। জোরে জোরে পড়তে থাকে সূরা। কিছু সময় পর ফয়সাল শান্ত হয়ে যায়।
একটা ধোঁয়ার কুণ্ডলী ফয়সালের ভেতর থেকে বেরিয়ে যায়। তখন ঘটে এক আশ্চর্য ঘটনা। ধোঁয়ার কুণ্ডলী থেকে বের হয়ে আসে একটা সাদা মানব। হুজুর কিছু একটা পরে জমজম কূপের পানির মধ্যে ফু দেন। পিশাচটার উপরে ছড়িয়ে দিলেই মুহূর্তে সে ঝড় হয়ে বাতাসের সাথে মিলিয়ে যায়। চিৎকার করে বলে, আমি আবার আসব। রহিম হুজুরের গলায় একটা দাগ হয়ে যায়। অলিউল্লাহ হুজুর বলে, ওকে নিঃশেষ করতে পারেনি। ওর ছায়া গ্রাম ও তোমাদের মুক্তি দিয়েছে, তোমাদের স্মৃতি থেকে নয়। এরপরে হুজুর ফয়সাল দাদা এবং তার 3 বন্ধুকে তাবিজ দেয় এবং বলে, যতদিন বেঁচে থাকবা তাবিজ খুলবে না। এখনো তাদের কাছে সেই তাবিজ রয়েছে, যেটার ছবি আপনারা চাইলেই দেব। পর্ব 7, ফিরে পাওয়া নাকি শুধু সময়। গ্রাম ধীরে ধীরে স্বাভাবিক হয়, কিছু ছায়ার স্মৃতি থেকে যায়। ফয়সাল, সবুজ, মাহিম ও রবিউল আবার হাঁটে, হাসে, কিন্তু মাঝে মাঝে চুপচাপ থাকে। তারা জানে কোনো একদিন হয়তো ওই ছায়া মানবের সাথে আবার দেখা হবে। ফয়সালদা কোনোদিন নামাজ ছাড়েননি। তিনি 5 ওয়াক্ত নামাজ পড়েন। বট গাছটাকে ঘিরে পাথরের পাঁচিল তোলা হয়, কেউ যায় না সেখানে, কিন্তু মাঝে মাঝে হাওয়ায় এখনো সেই গন্ধ আসে। আর কে যেন ফিসফিস করে বলে, আমি আসব। ঘটনা শেষ করে দাদা বলেন, ওর জন্যই আমি আজ সৌদি আরবে। আমার 2 বন্ধু মাহিম ও সবুজ, তাদের কি অবস্থা সেটা আরেকদিন বলবো। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন এবং সৌদি আরবে তিনি থাকেন। আপনারা জানেন যে বাংলাদেশের পরে সবচেয়ে বেশি মানুষ আমাদেরকে মিডল ইস্ট থেকে শোনেন। সেখান থেকে একটা ঘটনা পেয়ে আমি নিজেই অনেক বেশি খুশি হয়েছি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সময় নিয়ে আমাদের ঘটনাটি শোনার জন্য। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। ঘড়িতে সময় রাত 10:10। অনুরোধ করছি আপনাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন টু গেট অল দ্য নোটিফিকেশনস, এবং অবশ্যই বেল আইকনটি হিট করতে ভুলবেন না। সেই সাথে আমাদের কমেন্ট করতে ভুলবেন না, এবং আপনাদের যদি ঘটনা ভালো লাগে তাহলে লাইক বাটনটি প্রেস করতে ভুলবেন না। আমরা চলে যাব আমাদের পরের ঘটনায়। সামনে কোরবানির ঈদ আসছে, খুব বেশি দেরি নেই, আর মনে হয় 1 মাস। এই জন্য আমাদের প্রচুর ঘটনা দরকার। সেই জন্য আপনারা ঘটনা পাঠান। আমাদের মেল অ্যাড্রেস russell.booth.com@gmail.com। আমরা রেগুলার চেষ্টা করছি আপনাদের পছন্দ মতো ঘটনা পরিবেশন করার। জানি না কতটুকু পারছি, কিন্তু আমাদের চেষ্টার জায়গা থেকে আমরা 100% চেষ্টা করছি। আপনারা সবাই এত রাত জেগে যে আমাদের শুনছেন, বৃহস্পতিবার শোনেন, শুক্রবার শোনেন, আজকে রবিবারে আবার শুরু করলাম, যেখানে ভূতের ভয় নিয়ে আসলাম একটা ঘটনা, আপনারা সেটাও শুনছেন। এই জন্য আমরা অভিভূত। আমি জানি যে অনেকে এখন শুনছেন, অনেকে হয়তো পরে শুনবেন। যাই হোক, আমি দেখতে পাচ্ছি যে অনেকে আমাদের কাকতাড়ুয়া পার্ট 2 চেয়েছেন। আমি কি করতে পারি জানি না। আমি তো ফকির জিন চাইলাম, তখন ফকির জিন পেলাম এবং ফকির জিন আপনাদের শোনালাম। কাকতাড়ুয়া যিনি লিখেছেন তিনি যদি পার্ট 2 দেন, আদৌ কাকতাড়ুয়ার পার্ট 2 আর আছে কিনা আমার জানা নেই, কিন্তু আমি আপনাদের পক্ষ থেকে জানিয়ে দিলাম সেটা। আমাদেরকে কার্টুন ভিডিও তিনি পাঠিয়েছেন এই কমেন্টটি। এছাড়াও দেখতে পাচ্ছি আলামিন আমাদের সাথে আছেন, এবং তিনি এবং তার ওয়াইফ অনেকদিন ধরে আমাদের শুনছেন, এবং ঘটনা কিভাবে পাঠাবেন বুঝতে পারছেন না। ঘটনা পাঠাতে হলে আমাদের ইমেল করে ঘটনা পাঠাবেন russell.booth.com@gmail.com এই অ্যাড্রেসে। আর যদি তারপরেও সমস্যা হয় তাহলে আমাদের ফেসবুক পেজে গিয়ে আপনারা ইনবক্স করতে পারেন, বা এখানে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করতে পারেন। আমাদের মডারেটররা আপনাদের হয়তো গাইড করতে পারবে। এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে আরও অনেকেই আমাদের সঙ্গে আছেন। রাসেল ভাই ইমেলটা একটু লিখে দেন, আমি ঘটনা পাঠাবো। আমি ইমেলটা সবার জন্যই আমি আমাদের ইমেল অ্যাড্রেসটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখন স্ক্রিনে ভেসে উঠেছে আমাদের ইমেল অ্যাড্রেসটি। আপনারা সেখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এবং আপনাদের ঘটনা শেয়ার করতে পারেন। আর সেই সাথে আমি জানিয়ে দিই যে সুকান্ত মাইতির একটা চমৎকার ঘটনা এসছে, যে ঘটনাটি আমি খুব দ্রুতই আপনাদের সামনে নিয়ে আসবো। সুতরাং প্রথম থেকে শেষ পর্যন্ত সেদিনও আমাদের সঙ্গে থাকবেন বলে আশা করি, এবং কবে আসবে সেটা জানার জন্য সাবস্ক্রাইব যদি করে রাখেন তাহলে আপনি খুব সহজেই জেনে যাবেন। এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে আরও অনেকে আমাদের কমেন্ট করছেন। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি চাঁদ মিয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এছাড়াও ইউরোপের রোমানিয়া থেকে শুনছেন তুষার
রাফি আমাদের সাথে আছেন, দেখতে পাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ এত দূর থেকে শুনছেন আমাদেরকে। আমাদের সাথে আছেন এমএক্স সোহান, মাদারীপুর থেকে আছেন কিনা কেউ তিনি জানতে চেয়েছেন। এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে আমাদের সঙ্গে আছেন, দেখতে পাচ্ছি আরও অনেকেই। কে কে বৃষ্টির সময় গল্প শুনেছেন এটা জানতে চেয়েছেন একজন আমাদের সঙ্গে। এখানে এটা একটা কমিউনিকেশনের প্ল্যাটফর্ম। আসলে দেখি যে সবাই কমেন্ট করেন এবং সবাই সবারটা রিপ্লাই দেন, ভালোই লাগে। আমি কমেন্টগুলো যখন পড়ি খুব ভালো লাগে যে সবাই, মানে অনেক হয় না যে মানে শোয়ের মধ্যে সব কমেন্ট পড়লে অনেকে বিরক্ত হন, তো কিছু কমেন্ট আমার বাইরেও, এই শোয়ের বাইরেও বিভিন্ন মানে পরবর্তীতে পড়তে হয়, এবং তখন আমি যখন পড়ি খুব ভালো লাগে। যাই হোক, কথা না বাড়িয়ে আমরা দ্বিতীয় ঘটনায় চলে যাব। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। চলুন আমরা শুরু করি আমাদের দ্বিতীয় ঘটনা। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যেখানে ভূতের ভয়ে। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। কোনো কথা না বাড়িয়ে আমরা চলে যাব আমাদের আজকের প্রথম ঘটনায়। চলুন শুরু করা যাক। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। ধূসরপুর একটি গ্রাম, যেখানে অন্ধকারের ছায়া ছড়িয়েছিল বহু বছর ধরে। একসময় এটি ছিল এক সমৃদ্ধ গ্রাম, যেখানে মানুষ একত্রিত হয়ে নিজেদের জীবন কাটাত। কিন্তু এক অদ্ভুত অভিশাপে গ্রামটি ধ্বংস হয়ে গেছে। এখন সেখানে মৃতপ্রায় গাছপালা, ভেঙে যাওয়া বাড়িঘর এবং নিঃসঙ্গতা ছাড়া আর কিছুই নেই। শোনা যায় এখানে একসময় কালো জাদুকরী অমৃতা রাজার মতো রাজত্ব করতেন, আর তার জীবনের শেষ অধ্যায়টি ছিল অমরত্ব অর্জন। অমৃতার শক্তি এবং তার কালো জাদু গ্রামটির সমস্ত মানুষের জীবন কেড়ে নিয়েছিল, এবং আজও তার প্রভাব এই গ্রামে বিরাজমান। গ্রামটির দিকে পা বাড়িয়েছিল এক যুবক রাহুল, একজন ইতিহাসবিদ ও গবেষক। তিনি জানতেন ধূসরপুরের অন্ধকার শক্তির পেছনে একটি রহস্য লুকিয়ে আছে। এই রহস্যের সন্ধানে তিনি একদিন এখানে আসেন। তার লক্ষ্য ছিল মন্দিরটি খুঁজে বের করা, যেখানে অমৃতার শক্তি নিহিত ছিল, এবং আসল রহস্য উন্মোচন করা। তবে রাহুল জানত এটি সহজ নয়। ধূসরপুরে আসলেই কিছু অদ্ভুত বিষয় ছিল। গ্রামবাসীরা তাকে সতর্ক করেছিল, কিন্তু রাহুলের কৌতূহল তাকে এগিয়ে যেতে বাধ্য করে। ধূসরপুরে পৌঁছে রাহুল প্রাথমিকভাবে কিছু গ্রামবাসীকে জিজ্ঞাসা করল, কিন্তু তাদের মুখে কোনো উত্তর ছিল না। তারা শুধুই তাকিয়ে থাকল। পরে এক বৃদ্ধ গ্রামবাসী রাহুলকে বলল, তুমি যদি মন্দিরে যেতে চাও তবে জেনে রেখো, এটি কোনো সাধারণ জায়গা নয়। মন্দিরের ভেতরে যারা একবার গিয়েছিল তারা আর কখনো ফিরে আসেনি। কিন্তু রাহুল তাতে নিরুৎসাহিত হয়নি। সে জানত তাকে মন্দিরের দিকে যেতে হবে, কারণ সেখানে লুকিয়েছিল অমৃতার আসল রহস্য। ধূসরপুরের বাইরের দিকে পুরনো মন্দিরের দিকে রাহুল রওনা করল। পথটি ছিল একেবারে নিঃসঙ্গ। প্রকৃতির কোনো চিহ্ন ছিল না। সবকিছু যেন শূন্য, মৃত এবং অন্ধকারাচ্ছন্ন। গাছপালা শুকিয়ে গিয়েছিল, মাটির নিচে পচন ধরেছিল, তার পা যেন ভারী হয়ে আসছিল। কিন্তু সে হাল ছেড়ে না দিয়ে সামনে এগিয়ে চলল। এই মন্দিরটির অন্ধকারাচ্ছন্ন ইতিহাস সে জানত, কিন্তু তার একটাই লক্ষ্য ছিল অমৃতার রহস্য বের করা। মন্দিরটির কাছে পৌঁছানোর পর রাহুল অনুভব করল এখানে কিছু অদ্ভুত শক্তি বিরাজ করছে। এর চারপাশে এক অদ্ভুত স্রোত ছিল, যেন পুরো মন্দির এক বিশাল কালো জাদু দ্বারা শাসিত। সে মন্দিরে প্রবেশ করার সিদ্ধান্ত নিল, কিন্তু তার মনে এক
অদ্ভুত ভয় বিরাজ করছিল। মন্দিরের ভেতর ঢুকতেই অদ্ভুত এক অনুভূতি রাহুলকে গ্রাস করল। চারপাশে গাঢ় গন্ধ ছড়িয়েছিল, আর পুরনো দেয়ালগুলোর মধ্যে কিছু প্রাচীন খোদাই ছিল। হঠাৎ তার সামনে একটি মূর্তি দেখা দিল, যা ছিল অমৃতার। মূর্তিটি যেন জীবন্ত, যেন তার মধ্যে কোনো অদৃশ্য শক্তি বিরাজ করছে। মূর্তির চোখ দুটো যেন তাকে দৃষ্টি নিবদ্ধ করে রেখেছিল। রাহুল কিছুক্ষণ থেমে থাকে, বইটি হাতে তুলে প্রাচীন মন্ত্র পড়তে শুরু করে। এদিকে অমৃতার হেসে ওঠার শব্দ তার কানে আসলো। সে জানত তার সামনেই আছে অমৃতা, আর তার অমর শক্তি কখনোই সহজে হারবে না। হঠাৎ করেই মন্দিরের মধ্যে গাঢ় অন্ধকারে ছড়িয়ে পড়ল। রাহুল মন্ত্র পড়তে থাকলো, কিন্তু তার চারপাশের শক্তি আরো জোরালো হয়ে উঠল। তারপর এক ঝলক আগুনের মতো আলো ফুটে উঠল, এবং সামনে দাঁড়িয়ে গেল অমৃতা এক বিশাল অন্ধকারের শক্তি নিয়ে। তার চোখে গভীর শূন্যতা, আর গলার মধ্যে ছিল এক শীতল আওয়াজ। অমৃতা বলল, তুমি এসেছো রাহুল। তার গলা ছিল ভয়ানক। তুমি ভাবছ তুমি আমাকে পরাস্ত করতে পারবে? তুমি জানো না আমি কিভাবে এই শক্তি অর্জন করেছি। রাহুল দাঁড়িয়ে থেকে বলল, তুমি কি জানো অমৃতা, তুমি কত নিরীহ মানুষের জীবন কেড়ে নিয়েছ? তুমি এখানে এক অন্ধকার রাজত্ব সৃষ্টি করতে চেয়েছিলে, কিন্তু আমি এই রহস্য উন্মোচন করতে এসেছি। অমৃতা তার দিকে তাকিয়ে হাসল। তুমি কিছুই জানো না। আমি যখন মরেছিলাম তখনই আমি অমর হয়ে গিয়েছিলাম। এই কালো শক্তির দ্বারা আমি এই গ্রামকে শাসন করব। তখন রাহুল জানতে পারল যে তার জীবনের সবচেয়ে বড় লড়াই সামনে। এই শক্তি অমর হতে পারে, কিন্তু অমৃতার বিরুদ্ধে কিছু শক্তি আছে যা তাকে রুখে দিতে পারে। রাহুল তার সমস্ত শক্তি একত্রিত করল এবং মন্দিরের প্রাচীন বইটির মন্ত্র পুনরায় পড়তে শুরু করল। সে জানত অমৃতার বিরুদ্ধে লড়াই করতে হলে তাকে নিজেকে একটি শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে হবে। মন্দিরের মধ্যে এক ভয়াবহ শক্তি ছড়িয়ে পড়েছিল, আর এর মধ্যে এক অদ্ভুত টান ছিল। কিন্তু রাহুল থামল না। এদিকে অমৃতার শক্তি বৃদ্ধি পাচ্ছিল। তার অন্ধকার চোখের দিকে তাকিয়ে রাহুল দেখতে পেল যেন এক বিশাল কালো জাদু তাকে ঘিরে ফেলেছে। তার ভেতরে শক্তি বাড়াতে থাকা একটি বিপজ্জনক মন্ত্র গুঞ্জন করতে থাকলো। রাহুল জানত তার থেমে গেলে হবে না। তার নিজের জীবন এবং গ্রামের মুক্তির জন্য তাকে শেষ পর্যন্ত লড়াই করতে হবে। রাহুল মন্দিরে দাঁড়িয়েছিল, তার সামনে ভয়াবহ অমৃতা। এর মধ্যে অমৃতার হাসি যেন অন্ধকারের মধ্যে প্রতিধ্বনিত হচ্ছিল। সে জানত যে একে পরাস্ত করা সহজ হবে না, তবে তার সামনে শুধু একটি পথ ছিল, অমৃতার রক্তচোষা শক্তিকে নিঃশেষ করতে পারা। তুমি আসলেই ভাবো যে তুমি আমাকে পরাস্ত করতে পারবে? অমৃতার গলা যেন মন্দিরের দেয়াল থেকে প্রতিধ্বনিত হচ্ছিল। আমি একবার মরে গিয়ে অমর হয়ে গেছি। আমি হাজারো মানুষের আত্মা গ্রহণ করেছি। তুমি কিছুই করতে পারবে না। রাহুল তার পকেট থেকে প্রাচীন পুস্তকটি বের করল। এতে উল্লেখ ছিল এক বিশেষ মন্ত্র যা অমৃতার শক্তির বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করতে পারে, কিন্তু এটি শুধুমাত্র তখনই কার্যকর হবে যখন তার আত্মবিশ্বাস পুরোপুরি স্থির থাকবে এবং শক্তির তীব্রতা থাকবে। তার চোখে দৃঢ়তা ছিল। আমি তোমাকে পরাস্ত করব অমৃতা, সে মন্ত্র উচ্চারণ করল এবং চারপাশে অদ্ভুত এক শক্তির স্রোত ছড়িয়ে পড়ল। অমৃতার মুখ অন্ধকার হয়ে গেল। তার চোখের মধ্যে এক ভয়ানক আলো বিচ্ছুরিত হতে থাকল। কিন্তু রাহুল থামল না। মন্ত্রের প্রতিটি শব্দ যেন তার শিরা উপশিরায় প্রবাহিত হচ্ছিল। এক মুহূর্তে মন্দির চারপাশে এক বিশাল অগ্নিস্রোত
উন্মুক্ত হয়ে গেল। অমৃতা চিৎকার করে উঠল, এটা সম্ভব না, তুমি কিভাবে জানলে এই মন্ত্রের কথা? রাহুল এক পা পিছিয়ে বলল, আমি জানি অমৃতা, তোমার মতো শক্তি কখনোই স্থায়ী হতে পারে না। অমৃতা গর্জন করে উঠল, তোমার আত্মবিশ্বাস তোমাকে কিছুই দিতে পারবে না। আমি এক সময় তোমার আত্মাও গ্রহণ করব। আসলে রাহুল জানত যে তাকে একা লড়াই করতে হবে। তার মন্ত্রের শক্তি অমৃতার কালো শক্তির সাথে টেক্কা দিতে শুরু করেছিল। এক ভয়ঙ্কর লড়াই শুরু হলো। এদিকে রাহুলের মন্ত্রের শক্তি, অন্যদিকে অমৃতার অন্ধকার শক্তি। অমৃতার শক্তি তীব্র হতে শুরু করলো। তার চারপাশের বাতাস গরম হয়ে উঠল, মন্দিরের দেয়ালগুলো কেঁপে উঠছিল। রাহুল জানত তাকে আরো শক্তিশালী হতে হবে যদি সে অমৃতাকে পরাস্ত করতে চায়। সেই মুহূর্তে সে নিজের মধ্যে একটি নতুন শক্তির সন্ধান পেল। তার হাতের আঙুলে এক জ্বলন্ত আলো দেখা গেল। রাহুল জানত এটি একটি শক্তিশালী অস্ত্র, তবে এটি একমাত্র তখনই কার্যকর হবে যখন সে নিজেকে পুরোপুরি হারিয়ে ফেলবে। অমৃতা ক্রুদ্ধ হয়ে তার হাতে একটি কালো রশ্মি আছড়ে মারল। রাহুলের শরীর ভীষণভাবে কাঁপছিল, কিন্তু সে পেছনে ফিরে যায়নি। সে যেন অন্ধকারের মধ্যে আলোর মতো চমকাতে চাচ্ছিল। রাহুল বলল, তুমি জানো না আমি কিভাবে তোমাকে পরাস্ত করতে পারি। তার কণ্ঠে দৃঢ়তা ছিল। তুমি যতই শক্তিশালী হও, শেষ পর্যন্ত তোমার পতন ঘটবে। অমৃতার চোখ গাঢ় লালচে হয়ে উঠেছিল এবং তার চারপাশে এক ভয়াবহ কালো অন্ধকারে ছড়িয়ে পড়েছিল। সে এক অসীম শক্তির দ্বারা রাহুলকে আক্রমণ করতে চেয়েছিল, কিন্তু রাহুল মন্ত্রটি আরো জোরে পড়তে থাকলো। এক পর্যায়ে চারপাশের অন্ধকারে এক বিশাল আলো ছড়িয়ে পড়ল। অমৃতার সহ্য করতে পারল না, তার শক্তি শেষ হতে চলেছিল। রাহুলের মন্ত্র, তার আলো তীব্র হয়ে উঠছে। এক মুহূর্তের জন্য মন্দিরের দেয়ালগুলি ভেঙে পড়ল এবং অমৃতা পুরোপুরি অদৃশ্য হয়ে গেল। রাহুল যখন মন্দিরের ভেতরে তাকালো, তখন চারপাশে শীতলতা বিরাজ করছে। অমৃতার শক্তি সম্পূর্ণরূপে নিঃশেষ হয়ে গেছে, কিন্তু তার এই জয় কোনো সহজ জয় ছিল না। সে জানত এই লড়াইয়ের পরিণতি খুবই ভয়াবহ। মন্দির থেকে বেরিয়ে এসে রাহুলের মনে একটি প্রশ্ন ছিল, যতটা সে অমৃতাকে পরাস্ত করেছিল ততটা কি সে নিজেকে রক্ষা করতে পেরেছে? তার ভেতরে গাঢ় কালো এক ছায়া ক্রমেই ছড়িয়ে পড়ছিল, যা সে কখনো অনুভব করেনি। একদিন রাহুল গ্রাম থেকে চলে যাওয়ার পর ধূসরপুরে অন্ধকারের সেই ছায়া থেকে মুক্তি পায় সবাই। তবে তার ভেতরে একটি প্রশ্ন রয়ে গেল, এই জয় কি আসলেই জয়ের মতো ছিল, অথবা অমৃতার কালো শক্তি এখনো কোথাও অচিহ্নিত অবস্থায় বিরাজমান নয় কি? রাহুলের যুদ্ধ শেষ হয়নি। মন্দিরের ধ্বংসস্তূপের মধ্য থেকে কিছু অদ্ভুত শক্তি বেরিয়ে এসেছিল। একটি নতুন মন্দির তৈরি হচ্ছিল এবং তার সাথে এক নতুন শক্তি। রাহুল জানত যে অমৃতার শক্তি নিঃশেষ হয়নি, বরং এই ধ্বংসস্তূপ থেকেই নতুন কিছু উঠে আসবে। গ্রামের কাছে তাকে আবার ফিরতে হবে, তবে এবার সে জানে অন্ধকার এমন শক্তি ধারণ করবে যেগুলো মানুষের বোধগম্য নয়। এই লড়াই শেষ হয়নি এবং রাহুলের পথ এখনো অনিশ্চিত। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। ঘটনাটা সম্পর্কে আমি যদি বলতে চাই তাহলে বলবো এটি কিছু মুহূর্তের বর্ণনা এবং এখানে এই ঘটনার সম্পর্কে খুব বেশি কিছু আসলে জানা যায়নি। তো আমি খুবই খুশি হব যদি আপনি আরেকটু আপনি লিখেছেন যে এই ঘটনাটি চলবে, তো পরবর্তীতে যদি আপনি চেষ্টা করেন যে ঘটনাটি আপনি আরেকটু বিস্তারিতভাবে লিখবেন। আপনি যে ইমেলটি আমাদের করেছিলেন সেখানে লিখেছেন, ডিয়ার রাসেল ভাই, আসসালামু আলাইকুম, মাই নেম ইজ MD Mustafizur Rahman and my nickname is Faisal. I'm currently studying in the first year of college. তারপরে তিনি লিখেছেন যে তিনি SSC কমপ্লিট করেছেন
রানী বিলাসমণি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল গাজীপুর থেকে, এবং তিনি লিখেছেন যে আই এম এ রেসিডেন্ট অফ গাজীপুর সদর এরিয়া অ্যান্ড কারেন্টলি লিভ। তিনি এখন গ্রামে বাস করেন এবং তিনি বলছেন যে আমি প্রফেশনালি লিখি না, এবং কেউই এখানে যারা লেখেন তারা কেউই লেখেন না। এবং তিনি এই ঘটনাটি, যে ঘটনাটি তিনি লিখেছেন সেই ঘটনাটির নাম তিনি দিয়েছেন একটা, আপনারা সবাই সেই নামটি শুরুতেই জেনেছেন, অন্ধকারের চোখ। আমরা হয়তো সেই ঘটনাটি আপনাদের এতক্ষণ পর্যন্ত সেই ঘটনাটি আসলে আপনাদেরকে পড়ে শোনানো হলো। তো যাই হোক, এই ঘটনাটার পরবর্তীতে যে ঘটনাটি আপনি পাঠাবেন সেই ঘটনা সম্পর্কে বিস্তারিত একটু জানাবেন, যে আপনি যে অমৃতার কথা বলছেন, কে সে, কোথা থেকে তিনি আসলেন, তার মৃত্যুর রহস্য কী, এবং তাকে যে এই যে রাহুলের কথাও আপনি বলছেন সেই বা সেখানে কেন গেল, এবং গ্রামবাসীকে বাঁচাতে গিয়ে তার কি পরিণতি হয়েছিল, এই সমস্ত বিষয়গুলো যদি আমাদের আরেকটু জানান বিস্তারিতভাবে, তাহলে সবাই আরও ভালোভাবে বুঝতে পারবে। আমরা এটা বলেই আপনার এই ঘটনার সমাপ্তি জানছি এখানে। ধন্যবাদ আপনাকে ফয়সাল, এবং ধন্যবাদ আপনারা যারা শুনলেন তাদের সবাইকে। ওয়েলকাম ব্যাক। আমাদের সঙ্গে আসলে জয়েন করেছিলেন আরাফাত, কিন্তু তিনি ড্রপ করে গেছেন, সুতরাং আমরা তার ঘটনা আজকে শুনতে পারলাম না। আমরা প্রত্যেক সপ্তাহেই আসলে চেষ্টা করি আপনাদেরকে এইভাবে লাইভে নিয়ে এসে ঘটনা শোনানোর একটা আয়োজন করার। তো আপনারা যারা ঘটনা বলতে চান তারা আমাদেরকে জানিয়ে যে আপনারা লাইভে অংশগ্রহণ করতে চান, তাহলে সেটা আমাদের জন্য অনেক বেশি ভালো হবে। এবং আপনারা যদি লাইভে এসে ঘটনা শোনাতে চান তাহলে আমাদের কোনো আপত্তি নেই, শুধুমাত্র ইমেইলের শুরুতে লিখে দিবেন সাবজেক্টের জায়গায় যে আমি লাইভে ঘটনা বলতে চাই। অথবা আপনারা যারা আগ্রহী তারা আমাদের ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ, এবং আমাদের ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করুন, এবং যদি আমাদের ঘটনা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নেব। ঘড়িতে সময় রাত 10:30। আপনাদের কাজ আছে আমি জানি, উইক ডেইজের মধ্যেই শো করছি, কারণ আপনারা লাইভ চেয়েছিলেন, সেই জন্য লাইভে নিয়ে আসা। তো যদি ভালো লাগে আমাদের এই শো তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা কন্টিনিউ করব, না হলে আমরা ডিসকন্টিনিউ করব, সেটা একদম পুরোপুরি আপনাদের ইচ্ছার উপরে, আপনারা যেভাবে চাইবেন সেভাবেই হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।